বিদর্ভ দেশের রাজা ভীষ্মকের একটি কন্যা নাম হচ্ছে রুক্মিণী। রুক্মিণীর সঙ্গে শিশুপালের বিবাহ ঠিক হয়েছে, কিন্তু ভীষ্মক চেয়েছিলেন তার কন্যার সঙ্গে কৃষ্ণের বিবাহ হোক, কিন্তু শিশুপাল তো কপট ছল। তাই রুক্মী অর্থাৎ রুক্মিণীর বড় ভাই রুক্মী, রুক্মীরথ, রুক্মী বাহু, রুক্মীকেশ, এরকম পঞ্চ ভাই রুক্মিণী। তাহলে রুক্মিণী চাননি শিশুপালের সঙ্গে তার বিবাহ হোক, যে শুধু কৃষ্ণ নাম শুনলে যে রাগে ক্রোধিত হয়। রুক্মিণী বললেন, আমি কোনো কৃষ্ণ বিদ্বেষীকে সঙ্গে ঘর করতে পারবো না, যে কৃষ্ণ নাম শুনে ক্রোধিত হয় এমন কোনো মানুষের সঙ্গে আমি সংসার করতে পারবো না। তাই তিনি কি করলেন, নৈমিষারণ্য থেকে যখন সাধুরা এসেছিলেন ছোটবেলায়, রুক্মিণী তিনি কি করেছিলেন, ওই সাধুদের কৃষ্ণ সেবার জন্য পুষ্প চয়ন করে দিতেন, আর সাধুরা সেই পুষ্প নিয়ে সেবা করতেন, গোবিন্দের অভিষেক আদি করতেন, পুজো করতেন। তাদের কাছে প্রথম নাম শ্রবণ করেছিলেন কৃষ্ণ। রুক্মিণী কখনই চাননি শিশুপালকে বিবাহ করতেন। আজকে রুক্মিণী বিবাহের আগে মেয়েরা কি করতেন, শিব পার্বতীর মন্দিরে গিয়ে পুজো করতেন। এবং রুক্মিণী কি করলেন, একটি পত্র লিখলেন তাল পাতার 8টি শব্দে, অবলার না বলা কথা বুঝে নিও হে নন্দলালা। বললেন, জানো তো নৈমিষারণ্যদের সাধুদের মুখে 2 অক্ষরযুক্ত কৃষ্ণ নাম শ্রবণ করে কি মধু আছে নামেতে জানি না, আমার দেহ মন প্রাণ ওই নামের প্রতি আমি সমর্পণ করে দিয়েছি, সব কিছু সমর্পণ করে দিয়েছি আমি। তাই ব্রাহ্মণকে ডেকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি আমার পত্রকরা নিয়ে এক্ষুনি ছুটে যাও দ্বারকায়, আর ভেট স্বরূপ এই বহুমূল্য রত্ন হারটি তোমায় আমি দিলাম। তুমি আজ রাতের মধ্যে কৃষ্ণকে গিয়ে এই পত্রটি দেবে, বলবে আমার দাদা রূপকী সে আমার সঙ্গে শিশুপালের বিবাহ ঠিক করেছে, কিন্তু আমি কোনো কৃষ্ণ বিদ্বেষীকে বিবাহ করতে চাই না। আমি তোমাকে কখনো দেখিনি চোখে, তোমার নাম শুনেছি, নাম শুনে ওই নামের প্রতি তোমার প্রতি আমি যে ভালোবেসে ফেলেছি, তাই আমি আর কাউকে বিবাহ করতে পারবো না। তুমি যত সম্ভব তুমি এই পত্রপাঠ ছুটে এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও, না হলে যদি না আসো তাহলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো গতি থাকবে না। ব্রাহ্মণ সেই রাত্রেই ছুটে গেলেন, ঘোড়া ছুটিয়ে নিয়ে দ্বারকায় গিয়ে পত্র দিলেন গোবিন্দ কাছে। চিঠি এসেছে, চিঠি পত্র। বললেন, গোবিন্দ বললেন, এটি কি পত্র? বললেন, এটা পার্সোনাল লেটার, অর্থাৎ প্রেম পত্র। গোবিন্দ পত্র খুললেন, দেখলেন কেউ একজন পত্রটি লিখেছে তাল পাতায়, কত অনুরাগে কালি দিয়ে লিখেছে, অবলার না বলা কথা বুঝে নিও নন্দলালা। যিনি গোবিন্দ পত্রটি পড়ছেন আর দেখছেন দুটো শব্দে অস্পষ্ট, পড়া যাচ্ছে না। কেন? এত অনুরাগে পত্র লিখেছে যে 2 ফোঁটা নয়ন জল ওই শব্দের উপর পড়েছে, যে পড়ে শব্দ দুটো অস্পষ্ট হয়ে গিয়েছে। গোবিন্দ বললেন, জানো আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোনো ভক্ত যখন আমাকে নয়ন জলে ডাকে আমি না এসে পারি না, তখন আমাকে অবশ্যই ছুটে আসতে হয়। তাই গোবিন্দ রথখানা নিয়ে ছুটে এলেন। এদিকে বিবাহের আগে রুক্মিণী হর পার্বতী অর্থাৎ শিব মন্দিরে এসেছেন, এসে কি করছেন, নৃত্য করছেন। সকলে ভাবছে, বাহ, দেখো মেয়ে শিশুপালকে খুব পছন্দ হয়েছে, তাই তো সে নৃত্য করছে, আনন্দ করছে। কিন্তু রুক্মিণী কি তাই? রুক্মিণী তো গোবিন্দের জন্য অপেক্ষা করছেন, যে মাথায় ঘোমটা দিয়ে দেখছেন যে আমার ওই লোকটা কোথায়। দেখছেন ওই টিলার পরে গোবিন্দ এসে গিয়েছেন। এর আগে ব্রাহ্মণ এসে অনেক কথা বলেছেন। ব্রাহ্মণকে বললেন, কই পত্রপাঠ কি হলো? বললেন, আসছেন, তিনি আসবেন বলেছেন, যা যা বলার সব কিছু তিনি বলে দিয়েছেন। এবার গোবিন্দ আসছেন। গোবিন্দ যখন তিনি আসছেন, এবার এইদিকে সব সেপাইরা দাঁড়িয়ে আছে বল্লম হাতে, এত কড়া পাহারা দিয়েছে রুক্মী
যে আমার বোনকে পাহারা দেবে। আর গোবিন্দ কি করলেন, রুক্মিণী যখন দেখলেন গোবিন্দকে, গোবিন্দ কি করলেন, রথখানা নিয়ে ছুটে এলেন। এসে রুক্মিণীও বাইরে এসেছেন, মন্দিরের বাইরে দাঁড়িয়েছে, এক টানে হ্যাচকা দিয়ে রুক্মিণীকে রথের উপর নিয়ে গাড়ি স্টার্ট, একদম দে ছুট চম্পক। রুক্মিণী বলছে, এই আমার বোনকে নিয়ে গেল, ধর 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 ধর, এই চোরা চোরা আমার বোনকে নিয়ে চলে গেল। মানে এবার কি করলেন, রুক্মিণী আরেকটা রথ নিয়ে ওই রুক্মিণী অর্থাৎ গোবিন্দের পিছু পিছু ধাওয়া করছেন। আর এদিকে শিশুপাল এসেছেন বর সেজে, আসরে বসে আছেন। আর ওদিকে মোটামুটি মনে করো বিয়ের সানাই বাজছে, শঙ্খ ঢাক ডোল বাজছে, বিয়ের আসরে যেমন হয় খাওয়া দাওয়া চলছে। আর মোটামুটি সব বরযাত্রীরা খেতে বসেছে। শিশুপালকে দিয়েছেন দুটো রসগোল্লা, সেই রসগোল্লা খাবেন, আর লেডিকিনিও হতে পারে। এদিকে কি হচ্ছে, যারা বরযাত্রী এসেছেন তারা কি করছেন, এই ধরো ভেজিটেবলস, চপ, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস, সব মোটামুটি পকোড়া টকোড়া সব খাচ্ছেন আনন্দ করে, বিয়ে বাড়িতে যেমন হয়। আর মেয়েরা তো সেজে গুজে সুন্দর করে এসেছেন। মেয়েরা যখন বিয়ে বাড়িতে যায় দেখবে কত সুন্দর করে যায়, সেজে গুজে বড় বড় দুল কানে দুলিয়ে। আর তারা কিন্তু ছেলেদের মতো গপ গপ করে খায় না, তারা একটা পকোড়া বা এই টেবিল তুললো, তুলে দাঁত দিয়ে চিবিয়ে একটু একটু করে এমন করে খায় যেন লিপস্টিক নষ্ট না হয়ে যায়, তাদের সাজগোজে যেন নষ্ট না হয়ে যায়। বিয়ে বাড়িতে মেয়েরা যখন খায় দেখবে কত সুন্দরভাবে ধীরে 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 একটু একটু করে খায়। তাহলে আজকে যখন বিয়ে বাড়িতে শিশুপাল ওই রসগোল্লাটা তুলেছেন খাবেন, এমন সময় কি হলো, শোরগোল বেঁধে গেল। কি হচ্ছে, বউ পালিয়ে গেছে। এই বউ পালিয়ে গিয়েছে, বউ পালিয়ে গিয়েছে, আরে বউ চলে গেছে। এবার শিশুপাল কি করবে, মিষ্টি খাবেন? যার বউ চলে গিয়েছেন সে কি মিষ্টি খাবে? বিয়ের আসর থেকে বউ পালিয়ে গিয়েছে। আর গোবিন্দ ছুটে যাচ্ছেন। আর রুক্মী, যিনি রুক্মিণীর বড় ভাই, তিনি রথ নিয়ে পিছু পিছু ধাওয়া করেছেন। তিনি কি করেছেন, পিছু পিছু ধাওয়া করেছেন আর গোবিন্দকে গালি গালাজ করছেন, এই দাঁড়া, এই চোরা, গালি গালাজ করছেন। আর গোবিন্দ কি করেছেন, এবার কিছু দূর যাওয়ার পরে রথটা দাঁড় করিয়েছেন। আর রুক্মী এসে গোবিন্দকে যখন গালি গালাজ করছেন, আর গোবিন্দ কি করলেন, রথ থেকে নেমে রুক্মীর চুলের উঁটিটা ধরেছেন, আর অমনি চক্র দিয়েছে, সুদর্শন চক্র, বলছেন দেব, গলাটা এক্ষুনি নামিয়ে দেব। রুক্মিণী এসে গোবিন্দের চরণে পড়েছেন, বললেন, তুমি আমার দাদাকে অন্তত প্রাণে মেরো না। কেন না, যদি তুমি আমার দাদাকে প্রাণে মারো তাহলে কি হবে, লোকে বলবে বোন নিজের সুখের জন্য নিজের দাদাকে হত্যা করেছেন। তাহলে কি করলেন, চক্র দিয়ে একদিকে দাড়ি গোপ কামিয়ে অপমানিত করে ছেড়ে দিলেন। আর রুক্মী তিনি কি করলেন, আর বিদর্ভ দেশে ফিরে গেলেন না। তিনি ভোজকট নগরে গিয়ে আরেকটি স্বাধীন নগর নির্মাণ করলেন। এবং রুক্মিণীর সঙ্গে গোবিন্দ এরপরে কি করলেন না, দ্বারকা এলেন, তাদের বিবাহ হলো, তাদের একটি পুত্র সন্তান হলো কৃষ্ণের। কৃষ্ণের পুত্র নাম হচ্ছে পদ্মুম্ন। এবং সম্বরাসন কি হলো, সেই পদ্মুম্নকে নিয়ে হরণ করে জলে ফেলে দিলেন। দেখো মা, গোবিন্দের জীবনীটা কিন্তু খুব দুঃখের, খুব কষ্টের। যাই হোক, তারপরে রতি তাকে পেলেন, নিজের স্বামীকে। এরপর গোবিন্দ এক এক করে আরও 7টিকে বিবাহ করলেন। এদিকে রুক্মিণী প্রথম স্ত্রী, তারপর তিনি কি করলেন না, জাম্ব বাণের কন্যা জাম্ববতীকে বিবাহ করলেন। নাগনাজিতের কন্যা নাগনাজিতিকে বিবাহ করলেন। সত্যজিতের কন্যা সত্যবতীকে বিবাহ করলেন। লক্ষণা, ভদ্রা, এরকম করে আরো 7 জনকে বিবাহ করলেন। অর্থাৎ গোবিন্দের কতজনকে রমণী না, 8 জন প্রধানা পাঠরানী নিয়ে গোবিন্দ আজকে রয়েছেন কোথায়, দ্বারকাতে। আর এদিকে কি হয়েছে জানো, প্রাগ জ্যোতিষ্কপুর, এখন যার নাম আমাদের আসাম শিলচর, সেটা ছিল তখনকার সময় প্রাগ জ্যোতিষ্কপুর।
আর সেখানে নরকাসুর মানে এক অসুর ছিলেন। তিনি কি করেছেন, সমস্ত রাজ্যকে জয় করতেন, রাজাদেরকে বন্দি করে রেখেছেন এবং সেখানে 16,100 রাজকন্যাকে তিনি বন্দি করে রেখেছেন। কেন না, 1,00,000 রাজকন্যা হলে তাদেরকে বিবাহ করবেন। গোবিন্দ যখন জানতে পারলেন, তিনি গিয়ে নরকাসুরকে হত্যা করলেন, বধ করলেন এবং ওই 16,100 রাজকন্যাকে মুক্ত করে দিলেন। রাজকন্যারা তখন কি করবেন না, রাজকন্যারা তারা বললেন যে গোবিন্দকে, তুমি আমাদের হাত ধরেছো, হাত ধরেছো মানে পানি গ্রহণ করেছো। তখনকার দিনে নিয়ম ছিল, যদি কোনো পুরুষ কন্যার হাত ধরে তবে তাকে বিবাহ করতে হবে, অন্য পুরুষ তাকে আর গ্রহণ করবে না। তাহলে গোবিন্দকে তারা বললেন যে তুমি যেহেতু আমাদের হাত ধরেছো আর আমরা তোমার রূপে মোহিত হয়ে গিয়েছি, তাই যদি এখন তুমি আমাদেরকে বিবাহ না করো তাহলে আমাদের এই দেহকে আমরা ওই সাগরের জলে বিসর্জন দেব, অর্থাৎ সাগরের জলে বিসর্জন দিয়ে আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই গোবিন্দ কি করলেন, ওই 16,100 রাজকন্যাকে নিয়ে এলেন কোথায়, দুয়ারকায়। সবাই সঙ্গে গোবিন্দ কি করলেন না, বিবাহ হলো। দেখো মা, এই যে তাহলে গোবিন্দ দুয়ারকায় পাটরানী কতজন, 8 জন পাটরানী, তার সঙ্গে 16,108, তাহলে 16,108 জন পাটরানী দুয়ারকায়। তাদেরকে নিয়ে গোবিন্দ মহাসুখে আনন্দ করে সংসার নির্বাহ করছেন। আজকে আমরা এখানে ভাগবত কথা, হরিকথা আস্বাদন করছি।